প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস। আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট শিখেছিলাম, সাথে বেসিক কিছু অঙ্ক আমরা শিখেছিলাম, এবং এই ক্লাসে আমরা তার থেকে একটু স্ট্যান্ডার্ড অঙ্কের দিকে আমরা যাব। যারা প্রথম ক্লাস কমপ্লিট করেছো তারা এই ক্লাসটা অবশ্যই করবে, এবং যারা প্রথম ক্লাস কমপ্লিট এখনো পর্যন্ত করোনি তারা আগে প্রথম ক্লাসটা কমপ্লিট করো, তারপর এই ক্লাসটা দেখতে এসো। ওকে, চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। চলো, আজকের প্রথম অঙ্ক কি দেয়া আছে দেখো। বলেছে এ পারসন গেভ 20% অফ হিজ ইনকাম টু হিজ এল্ডার সন। একজন ব্যক্তি তার ইনকামের 20% তার বড় ছেলেকে দিচ্ছে, 30% অফ দ্য রিমেনিং টু দ্য ইয়ঙ্গার সন। অফ দ্য রিমেনিং মানে বড় ছেলেকে দেওয়ার পর যতটা পড়ে রয়েছে তার 30% তার ছোট ছেলেকে দিচ্ছে। 10% অফ দ্য ব্যালেন্স হি ডোনেটেড টু এ ট্রাস্ট, এবং যতটা ব্যালেন্স তার কাছে পড়ে আছে তার 10% সেটা ট্রাস্টকে প্রোভাইড করছে। কি বলছে? হি ইজ লেফট উইথ 10,080, তার কাছে বর্তমানে 10,080 টাকা পড়ে আছে। বলছে হিজ ইনকাম ওয়াজ, তার ইনকামটা বার করতে বলেছে। অঙ্কের কনসেপ্টটা কি? তোমাকে একটা টাকা তুমি ইনকাম করেছো, সেইটাই তোমাকে হচ্ছে উত্তরে তোমাকে বার করতে বলেছে। যে টাকাটা তুমি ইনকাম করেছিলে সেই ইনকাম থেকে প্রথমে তুমি 20% তুমি কাকে দিয়েছো? তুমি তোমার বড় ছেলেকে দিয়েছো। 20% দেবার পর যেটা পড়ে থাকছে তার তুমি 30% দিয়েছো তুমি ছোট ছেলেকে। এখন ছোট ছেলেকে দেবার পরও যেটা পড়ে থাকছে সেখান থেকে তার 10% তুমি দিচ্ছ এটা ট্রাস্টকে দিচ্ছ, এবং এতজনকে দেবার পর তোমার হাতে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 10,080 টাকা। তাহলে তুমি কত টাকা ইনকাম করেছিলে সেটা তোমাকে বার করতে হবে। দেখো, এই ধরনের কোশ্চেন গুলো তোমাকে 2-3 রকম ভাবে পরীক্ষায় আসে। এইটা যেমন কোশ্চেন দেখেছো যে বর্তমানে লোকটার হাতে এত টাকা আছে, সে বিভিন্ন ভাবে খরচা করেছে, তাহলে সে ইনকাম কত করেছিল এইটা বার করতে দেয়। আবার কোন অঙ্কে বলে যে এইরকম ধরনের অঙ্ক কিন্তু স্টাইলটা একটু আলাদা। ধরো বলে দেবে যে টিভির দাম বর্তমানে এত টাকা আছে, যদি প্রতি বছর এত পার্সেন্টেজ করে ইনক্রিজ করে অথবা এত পার্সেন্টেজ করে ডিক্রিজ করে, তাহলে 2 বছর পর কত হবে, বা 3 বছর পর কত হবে, বা বর্তমানে এত টাকা জিনিসের দাম আছে, যদি প্রতি বছর 20% করে ইনক্রিজ বা ডিক্রিজ করে তাহলে 2 বছর আগে কত ছিল। মানে তোমাকে একটা প্রেজেন্ট ভ্যালু বলে দেবে, এই প্রেজেন্ট ভ্যালুর সাপেক্ষে তোমাকে হয় ফিউচারের কোনো উত্তর বার করতে দেবে, নয়তো তোমাকে হচ্ছে অতীতের কোনো উত্তর বার করতে দেবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা কি ট্রিক্স অবলম্বন করব তুমি দেখো, জাস্ট ক্যালকুলেশনটা তোমার খুব ইজি হয়ে যাবে। তোমার প্রথম কাজ হচ্ছে এখানে একটা প্রেজেন্ট ভ্যালু দেবে। দেখো অঙ্কে একটা প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। যেটা প্রেজেন্ট ভ্যালু দেবে প্রথমে আমরা লিখলাম, লিখবো, এরপর তাকে আমরা একটা গুণ চিহ্ন দেবো। এবার আমার কাজ হবে কতগুলো স্টেপে লোকটা টাকাটাকে ডিস্ট্রিবিউট করেছে বলতো। যেমন এই অঙ্কে 3টে স্টেপ, বড় ছেলেকে দিয়েছে, ছোট ছেলেকে দিয়েছে এবং ট্রাস্টকে দিয়েছে। যদি অন্য কোনো অঙ্ক আসতো যেখানে বলতে হতো 2 বছর পর কত হবে, 3 বছর পর, মানে কতগুলো স্টেপে ক্যালকুলেশন হবে তুমি ততগুলো আমি এরকম একটু দাঁড়িয়ে টানলাম, যেটা হচ্ছে বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য এবং হচ্ছে ট্রাস্টের জন্য। এখানে 3 জন বলা আছে বলে 3টে। যদি 3 বছর বলা থাকতো তাহলে আমি 3টে দাঁড়িয়ে টানতাম, যদি 2 বছর বলা থাকতো তাহলে আমি 2টো দাঁড়িয়ে টানতাম। এইভাবে আমরা স্টেপ করব। এবার হচ্ছে আমার ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, অ্যানসার যদি আমাদের অতীতকালের জিনিসটা বার করতে দেয়, অতীতকালের মানে কি, বর্তমানে লোকটার হাতে এত টাকা আছে, তাহলে আগে কত ছিল, আগে কত ছিল, এটা কি অতীতকালের কনসেপ্ট। যদি অতীতকালে তোমাকে উত্তর বার করতে দেয় তাহলে ক্যালকুলেশন তুমি নিচে করবে, ক্যালকুলেশন তুমি হচ্ছে কি করবে, নিচে করবে, আর উপরে রাখবে হচ্ছে কত, হচ্ছে 100। এটা কখন করবো আমরা? যখন হচ্ছে অতীতকালের যদি অ্যান্সার বার করতে দেয়। অন্য অঙ্কের ক্ষেত্রে ধরো তোমাকে ভবিষ্যৎকালের অ্যান্সার বার করতে বলেছে। ধরো বললো যে এখন কোন একটা জিনিসের দাম এত টাকা ছিল, যদি প্রতি বছর এত পার্সেন্ট করে ইনক্রিজ করে তাহলে 2 বছর বা 3 বছর পর কত টাকা হবে। যদি এইরকম ভ্যালু জানতে দেয় তখন আমাদের কাজ হবে কি, ভবিষ্যৎকালে যদি ক্যালকুলেশন বার করতে হয় তখন আমরা কি করব। দেখো, প্রেজেন্ট ভ্যালু তোমাকে যেটা বলে দেবে সেটা তুমি এখানে লিখছো, কোনো অসুবিধা নেই। এখানেও যতগুলো বলবে এখানে লিখবো, এই 3টে বলতো। তখন ক্যালকুলেশনটা আমাদের হচ্ছে উপরে হবে। তখন কি হবে, ক্যালকুলেশনটা আমাদের কি হবে, উপরে হবে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের কত, হচ্ছে 100। এবার কথা হচ্ছে ক্যালকুলেশনটা কি,
ক্যালকুলেশনটা কি বলতে চাইছি আমরা? দেখো অঙ্কের ক্ষেত্রে ওই যে 10% বা 20% বা 30% দিয়ে দেওয়া হচ্ছে, বা যদি অঙ্কে ইনক্রিজ করে যায় বা ডিক্রিজ করে যায়, সেইটা হচ্ছে ক্যালকুলেশন। এবার দেখো এই অঙ্কটা আমি কিভাবে লিখবো এবং ক্যালকুলেশনটা কিভাবে লিখবো তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা এই পোর্শনটা আমি একটু মোছার চেষ্টা করছি, এটা কারণে এই অঙ্কের জন্য আমাদের কাজে লাগবে না। আমাদের এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে বলতো? 10,080 টাকা দেওয়া আছে। আমি প্রথমে 10,080 টাকা লিখলাম। আচ্ছা এখানে তিনটে স্টেপে ক্যালকুলেশন হয়েছে, তিনটে স্টেপে আমি লিখলাম। আচ্ছা যেহেতু এখানে তোমার ভবিষ্যৎ অতীতকালের রেটটা আমাকে বার করতে হবে, যে বর্তমানে এটা ছিল, আগে কত তার ইনকাম করেছিল, তাহলে ক্যালকুলেশনটা আমাদের নিচে হবে, উপরে আমরা 100 বসিয়ে দেবো। এবার হচ্ছে ক্যালকুলেশন কি? ক্যালকুলেশন হচ্ছে, দেখো প্রথম ছেলের জন্য কি বলেছে বলতো? প্রথম ছেলের জন্য সে 20% টাকা তার বড় ছেলেকে দিয়েছে। কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে তার কাছে তো কমে যাবে, তাহলে 100 টাকা যদি কারোর কাছে থাকে, তাতে কিন্তু যদি 20 টাকা দিয়ে দেয়, এখন তার কাছে থাকবে কত টাকা? হচ্ছে 80 টাকা। আচ্ছা এবার আসি দ্বিতীয় ছেলের ক্ষেত্রে। দ্বিতীয় ছেলের ক্ষেত্রে কি হচ্ছে? 30% অফ দ্য টাকা সে দিয়ে দিয়েছে, রিমেনিং টাকা। আচ্ছা 100 টাকার মধ্যে যদি 30 টাকা দিয়ে দেয়, তার মানে কি কমে যাচ্ছে, তার মানে 100 টাকা থেকে 30 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে থাকবে কত টাকা বলতো? 70 টাকা। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে কি বলেছে? যে 10% সে তার টাস্ককে দিয়ে দিচ্ছে, মানে 100 টাকার মধ্যে যদি 10% মানে 10 টাকা দিয়ে দেয়, তাহলে থাকছে কত টাকা বলতো? সেটা হচ্ছে 90 টাকা। এবার জাস্ট আমরা সিম্পল কাটাকুটি করব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রথমে আমি শূন্য গুণ কাটলাম, একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, এখানেও একটা শূন্য কাটলো। এবার কি করব? এবার যদি দেখো আমরা 8 দিয়ে কাটছি, যদি একে 8 দিয়ে কাটি, 8 একে 8, 2 শূন্য, 8 দুগুণে 16, 6 48, 0। যদি আমি একে 7 দিয়ে কাটি, 7 একে 7, 27 56, 0। যদি 9 দিয়ে কাটি, এটা কত আসবে বলতো? 20। অতএব আমার অ্যান্সার কত হলো এখানে বলতো? এটা হচ্ছে 20, আর এখানে কতগুলো শূন্য আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে আমার অ্যান্সার কত হলো? আমার অ্যান্সার হলো 20,000। অপশন নাম্বার ডিটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কি কনসেপ্ট করলাম? প্রেজেন্ট ভ্যালু যতগুলো স্টেপে ক্যালকুলেশন হবে ততগুলো স্টেপ লিখবো। যদি অতীতকালের উত্তর বার করতে দেয়, ক্যালকুলেশন নিচে। যদি ভবিষ্যৎকালের বার করে দিত, ক্যালকুলেশন আমরা উপরে লিখতাম, নিচে লিখতাম হচ্ছে 100। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে তোমাকে যদি ইনক্রিজ করতে বলে, তাহলে তুমি এখানে লিখতে 100 সাথে যোগ করে লিখতে। যদি ডিক্রিজ করে, তাহলে এখানে তুমি বিয়োগ করে লিখতে। কাউকে দিয়ে দেওয়া মানে সেটা ডিক্রিজ হয়ে যাওয়া, কমে যাওয়া, তাই এইগুলোকে আমরা কি করে লিখেছি? এগুলোকে আমরা বিয়োগ করে লিখেছি। আশা করছি অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি অঙ্কটাতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেনের দিকে এগোই। আমাকে বলেছে যে রাধা স্পেন্ডস 40% of her salary on food, 20% on house rent, 10% on entertainment, and 10% on convenience. If her savings at the end of a month are 1500 টাকা, then her salary per month is। দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে যেটা করলাম আমরা, ছোট্ট একটা পার্থক্য আছে, ভাষার পার্থক্য। ওই একটা ছোট্ট ভাষার পার্থক্যের জন্য অঙ্কের তোমার কিন্তু ক্যালকুলেশনের পদ্ধতিটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আগের অঙ্কটা যদি তুমি দেখে থাকো, দেখবে ওখানে বলা ছিল যে বড় ছেলেকে টাকা দিয়ে দেবার পর বাদ বাকি যত টাকা থাকবে, মানে রিমেনিং কতটা একটা লেখা ছিল, যে বাদ বাকি যতটা থাকবে তার 30% ওকে, তারপর লিখেছিল ব্যালেন্স যতটা থাকবে তার 10% ওখানে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো রিমেনিং বা ব্যালেন্স কোথাও লেখা নেই, তাহলে এই অঙ্কটার স্টাইল কিন্তু একটু আলাদা। এখানেও তোমার মনে হতে পারে যে 40% দিয়ে দিচ্ছে, খাবারে খরচা করছে, হাউস রেন্টে দিয়ে দিচ্ছে, এন্টারটেনমেন্টে দিয়ে দিচ্ছে, এবং তার কাছে বর্তমানে এত টাকা আছে, তোমাকে বার করতে বলে যে তার স্যালারিটা বার করতে বলেছিল, তাহলে তো সেই একই ধরনের অঙ্ক না, একটু আলাদা, কারণ ওখানে রিমেনিং বলা ছিল, এই অঙ্কে রিমেনিং বলা নেই। যদি রিমেনিং বলা থাকে তার জন্য এক ধরনের পদ্ধতি যেটা আগে দেখিয়েছি, যদি রিমেনিং বলা না থাকে তার জন্য নরমাল পদ্ধতি, একদম বেসিক পদ্ধতি, সেই পদ্ধতিতে গেলেই হবে। বেসিক পদ্ধতিটা কি দেখো। আচ্ছা বলো তো, এখানে রাধা তার খাবারের জন্য কত পার্সেন্ট স্পেন্ড করেছে, খরচ করেছে? 40% খরচ করেছে। আচ্ছা হাউস রেন্টের জন্য কত পার্সেন্টেজ খরচ করেছে? হাউস রেন্টের জন্য 20% খরচ করেছে। আচ্ছা এন্টারটেনমেন্টের জন্য কত পার্সেন্ট খরচ করেছে? এন্টারটেনমেন্টের জন্য 10% খরচ করেছে। আচ্ছা তোমার কনভিনিয়েন্সের জন্য কত টাকা খরচ হয়েছে? কনভিনিয়েন্স খরচ হয়েছে 10% খরচ হয়েছে। অতএব তার দেখো তো মোট কত খরচ হয়েছে? 40 প্লাস 20 60 70 80, মানে তার 80% অ্যামাউন্ট কি তার ইনকামের
টোটাল যে টাকা ইনকাম করেছিল তার 80% অ্যামাউন্ট তার খরচ হয়ে গেছে। আচ্ছা বলো তো, যে কোনো ইনকাম সবসময় কত শতাংশ হয়? ইনকাম মানেই হচ্ছে 100%। তাহলে 100% যদি ইনকাম হয়, তার মধ্যে যদি তুমি 80% যদি খরচ করে দাও, তাহলে তোমার সেভিংস হচ্ছে কত টাকা? সেভিংস হচ্ছে কত টাকা? হচ্ছে 20 টাকা। 20%, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 80%, এটা হচ্ছে 20%। এখন অঙ্কে তোমাকে বলেছে তোমার সেভিংস হয়েছে কত টাকা পার মান্থ? 1500 টাকা। তার মানে আমি বলতেই পারি যে এটা হচ্ছে কত হচ্ছে, যেটা সেভিংস সেটা হচ্ছে 1500 টাকা। আচ্ছা এবার বলো তো 20% যদি 1500 হয়, 20% যদি 1500 হয়, তাহলে 100% সমান কত হবে? 20% এর কত গুণ 100 বলো তো? 20% এর হচ্ছে 5 গুণ হচ্ছে 100। তাহলে 1500 কে যদি 5 দিয়ে গুণ করে দাও, 5 15 কত হয় বলো তো? 7500। অতএব তার মান্থলি ইনকাম কত তাহলে হলো? তাহলে মান্থলি ইনকাম হচ্ছে ₹7500। বুঝা গেছে? তাহলে এই কোশ্চেনটার আমাদের অপশন নাম্বার 2টা হচ্ছে অ্যানসার। আমরা আজকের ক্লাসের নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেনটা বলছে যে এ ম্যান স্পেন্ডস 75% অফ হিজ ইনকাম। একটা ব্যক্তি তার ইনকামের 75% সে খরচ করছে। বলছে হিজ ইনকাম ইনক্রিজড বাই 20%। এখন তার যদি ইনকামটা 20% বেড়ে যায়, হি ইনক্রিজড হিজ এক্সপেন্ডিচার বাই 15%, এবং তার খরচটা সে যদি 15% বাড়িয়ে দেয়, বলছে হিজ সেভিংস উইল বি ইনক্রিজড বাই, তাহলে তার সেভিংসটা কত শতাংশ ইনক্রিজ করবে তোমাকে বার করতে বলেছে। আসো আমরা দেখো কিভাবে করব। আচ্ছা বলো তো, এখানে একটা পার্সেন্টেজ প্রথমে বলা আছে, সেটা কত বলো তো? 75%। আচ্ছা 75% মানে জানো? 75% যদি ভগ্নাংশে কনভার্ট করি, সেটা কত আসে বলো তো? 3/4। তার মানে আমি বলতে পারি কেউ যদি 4 টাকা ইনকাম করে, তার 75% খরচ করছে, মানে সে 3 টাকা খরচ করছে অ্যাকচুয়ালি। তাহলে তার সেভিংস হচ্ছে কত টাকা? 1 টাকা। 4 টাকা ইনকাম করলে 3 টাকা খরচ হচ্ছে, সেভিংস হচ্ছে 1 টাকা। তাহলে এই ভগ্নাংশ দিয়ে আমরা বলতেই পারি যে 4 টাকা ইনকাম করলে 3 টাকা হচ্ছে তার হচ্ছে, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর এটা হচ্ছে সেভিংস। 4 টাকা কেউ ইনকাম করলো, 3 টাকা খরচ হচ্ছে, সেভিংস হচ্ছে কত টাকা? হচ্ছে 1 টাকা। যদি আমি একটু, আমার যেহেতু পার্সেন্টেজের এটা ক্লাস, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি করলাম, কেউ যদি 400 টাকা ইনকাম করে, তার খরচ হচ্ছে কত টাকা? 300 টাকা। তাহলে সেভিংস করছে কত টাকা বলো তো? 100 টাকা। এবার আমাকে অঙ্কে বলেছে তার কি ইনকামটা কত শতাংশ ইনক্রিজ করেছে বলো তো? তার ইনকামটা হচ্ছে 20% ইনক্রিজ করেছে। মানে 100-তে কত টাকা ইনক্রিজ করেছে? 100-তে ইনক্রিজ করেছে 20 টাকা। আচ্ছা 100-তে যদি 20 টাকা ইনক্রিজ করে, তাহলে 400-তে অবশ্যই কত টাকা ইনক্রিজ করা উচিত? 80 টাকা। তাহলে 400-তে ইনক্রিজ করা উচিত ছিল কত টাকা বলো তো? 80 টাকা। আচ্ছা তার তোমার খরচটা কত শতাংশ ইনক্রিজ হয়েছে? খরচ ইনক্রিজ হয়েছে হচ্ছে 15%। মানে 100-তে তোমার ক টাকা খরচ বেড়েছে? 15 টাকা। আচ্ছা 100-র মধ্যে যদি কারো 15 টাকা খরচ বাড়ে, তাহলে 300-র মধ্যে নিশ্চয়ই 45 টাকা খরচ বাড়বে। অতএব তার খরচ বেড়েছে কত টাকা? খরচ বেড়েছে হচ্ছে 45 টাকা। দেখো 80 টাকা সে বেশি ইনকাম করলো, এই তার মধ্যে 45 টাকা সে খরচ করে ফেললো, তার মধ্যে সেভিংস হলো কত টাকা বলতো? সেভিংস হলো তাহলে নিশ্চয়ই 80 থেকে যদি আমি 45 বাদ দিয়ে দিই, খালি কত? 35 টাকা তার সেভিংস হয়ে গেল বেশি করে। তাহলে আগে 100 টাকা সেভিংস হতো, এখন আরো 35 টাকা বেশি সেভিংস হচ্ছে। তাহলে তার সেভিংসটা কত শতাংশ ইনক্রিজ করছে? কিন্তু 100-র উপরই এটা হচ্ছে, তাহলে উত্তর হবে কত? হচ্ছে 35% হচ্ছে অ্যানসার। আমরা নেক্সট অঙ্কটার দিকে এগোই। চলো কি বলছে? বলছে দ্য মান্থলি ইনকাম অফ এ পারসন ওয়াজ 13,500 টাকা and his monthly expenditure was 9,000 টাকা। বলছে নেক্সট ইয়ার হিজ ইনকাম ইনক্রিজড বাই 14%। বলছে পরের বছর তার ইনকামটা 14% বাড়ছে, and his expenditure increased by 7%, এবং তার খরচটা 7% বেড়ে যাচ্ছে। বলছে দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন হিজ সেভিংস। তাহলে তার সেভিংসটা কত শতাংশ ইনক্রিজ করেছে তোমাকে বার করতে বলেছে। দেখো তোমাকে একটা ব্যক্তি ইনকাম করেছে, খরচ করেছে, আর হচ্ছে সেভিংস করেছে, তিনখানা জিনিস বলে দিয়েছে। ইনকাম করেছে হচ্ছে 13,500 টাকা, খরচ করেছে বলেছে 9,000 টাকা, আর সেভিংস তাহলে কত হবে বলতো? দেখো কেউ যদি 13,500 টাকা ইনকাম করে, তার থেকে যদি 9,000 টাকা খরচ করে দেয়, তাহলে তার সেভিংস কত থাকবে? বাদ বাকি টাকাটা হচ্ছে সেভিংস। তাহলে 13,500 থেকে যদি আমি 9,000 বাদ দিয়ে দিই,
তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়ায় বলো তো? অ্যামাউন্টটা হচ্ছে 4500 দাঁড়ায়। বোঝা গেছে? এবার আমাকে অঙ্কে বলেছে যদি তার ইনকামটা 14% বাড়ানো হয়, ইনকামটা যদি 14% বাড়ানো হয়, অনেকেই এই জায়গায় কি করবে যে 13,500 তোমরা 14% বার করার ক্যালকুলেশন করার চেষ্টা করবে। কিন্তু আমি বলবো এই রকম ক্যালকুলেশনে যেও না, এটা অনেক বড় হবে ক্যালকুলেশন, কারণ তোমাকে উত্তর জানতে চেয়েছে পার্সেন্টেজে। উত্তর যেহেতু পার্সেন্টেজে যখন জানতে চাইবে, তখন কিন্তু আমরা এরকম ডাইরেক্ট ভ্যালু না ধরেও অঙ্ক করতে পারি, এই ভ্যালুগুলোর রেশিও ধরেও আমরা অঙ্ক খুব তাড়াতাড়ি করে দিতে পারি। তো কিভাবে অঙ্ক করতে হবে দেখো। আচ্ছা, 4,500 টাকা হচ্ছে সেভিংস, আর খরচ কত বলে দিয়েছে বলতো? খরচ হচ্ছে বলে দিয়েছে 9,000 টাকা। আচ্ছা, 4,500 কে যদি তুমি দুগুণ করো, 4,500 কে যদি তুমি দুগুণ করো কত আসে বলতো? দেখো তোমার 9,000 টাকা আসছে। তার মানে যদি 4,500 যদি 1 ইউনিট হয়, তোমার তাহলে এক্সপেন্ডিচার অবশ্যই কত, এর ডবল দেখো তোমার হচ্ছে খরচ হয়েছে 2 ইউনিট। আর 2 টাকা সাপোজ তুমি যদি খরচ করো আর 1 টাকা যদি তুমি সেভিংস করো, তাহলে তোমার ইনকাম নিশ্চয়ই অবশ্যই ক টাকা ছিল? 3 টাকা ছিল। যেহেতু পার্সেন্টেজের এটা ক্লাস, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 3 না লিখে আমি লিখলাম 300, এটাকে লিখলাম 200, এটাকে লিখলাম হচ্ছে 100। আমার ক্যালকুলেশনটা কতটা ইজি হয়ে যাবে দেখো। দেখো আমাদের ইনকাম কত বলেছে? আমাদের বলেছে ইনকামটা তার 14% হচ্ছে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, 100তে যদি কারো 14 টাকা বৃদ্ধি হয়, তাহলে 300তে নিশ্চয়ই ক টাকা বৃদ্ধি হবে? 42 টাকা। তাহলে 300তে তার ইনকামটা বৃদ্ধি হয়েছে 42 টাকা। আচ্ছা, এবার আসছি আমরা খরচে। দেখো খরচ কি বলেছে? খরচ বলেছে যে 7% ইনক্রিজ করছে। মানে 100তে যদি কারো 7 টাকা বাড়ে, তাহলে 200তে ক টাকা বাড়বে বলতো? হ্যাঁ, 200তে বাড়বে হচ্ছে কত? হচ্ছে 14 টাকা বাড়বে। তাহলে তাহলে 42 টাকা তোমার ইনকাম বেড়েছিল, তাতে কিন্তু তুমি 14 টাকা খরচ করে ফেললে। তাহলে তোমার সেভিংস ক টাকা পড়ে রইলো বলতো? তাহলে সেভিংস যেটা এক্সট্রা ইনকাম করেছিলে তার সপক্ষে 28 টাকা আরো তুমি সেভিংস করে রাখলে। তার মানে তোমার আগে ছিল 100 টাকা, এখন সেভিংসটা 28 টাকা বাড়লো, অতএব 28% তোমার হচ্ছে সেভিংস ইনক্রিজ করলো। বুঝা গেছে? আমরা নেক্সট অঙ্কটার দিকে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? বলেছে ইন এ বিগ গার্ডেন 60% অফ দ্য ট্রিজ আর কোকোনাট ট্রিজ। একটা বড় গার্ডেন আছে যার মধ্যে 60% হচ্ছে তোমার হচ্ছে কোকোনাট ট্রিজ আছে বলেছে। 25% অফ দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ আর হচ্ছে ম্যাঙ্গো ট্রি। ওই যে তুমি 60% মানে যে সংখ্যাটা তুমি কোকোনাট ট্রি পেলে, ওই সংখ্যার যদি আমি 25% করি, সেই সংখ্যায় আছে তোমার হচ্ছে ম্যাঙ্গো ট্রি। তারপরে কি বলেছে? and 20% of the number of mango trees আর হচ্ছে অ্যাপেল ট্রি। ম্যাঙ্গো ট্রির যে সংখ্যাটা বেরোলো তার যদি তুমি 20% করো, তাহলে সেই সংখ্যা যেটা আছে সেইটা তোমার হচ্ছে অ্যাপেল ট্রি আছে। বলছি the number of apple tree আর হচ্ছে 1500। এখন যদি অ্যাপেল গাছের সংখ্যা যদি 1500 হয়, তাহলে বলছে then the number of trees in the garden, তাহলে ওই গার্ডেনে টোটাল কতগুলো তোমার গাছ ছিল বার করতে বলেছে। কিভাবে করব? দেখো আমরা ধরলাম ওই গার্ডেনে টোটাল 100 খানা গাছ ছিল। ওকে, আচ্ছা এখানে তোমার হচ্ছে কোকোনাট ট্রি কতগুলো ছিল না? গার্ডেনে যত গাছ ছিল তার 60%, মানে 160 খানা ছিল হচ্ছে কোকোনাট ট্রি। কোকোনাট ট্রি কতগুলো ছিল? 160টা। আচ্ছা, 60 যে কোকোনাট ট্রি ছিল, এই 60 খানা সংখ্যার দেখো কি লেখা আছে যে 25% অফ দ্য নাম্বার অফ কোকোনাট ট্রিজ আর ম্যাঙ্গো ট্রি। মানে কোকোনাট ট্রি যতগুলো ছিল তার 25% হচ্ছে ম্যাঙ্গো ট্রি। আচ্ছা, 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। মানে কোন সংখ্যাকে যদি 4 ভাগ করো তার 1 ভাগ হচ্ছে 25%। তাহলে 60 কে যদি আমি 4 ভাগ করি, তার 1 ভাগের ভ্যালু কত হচ্ছে? 15। তাহলে ওখানে আমাদের এখানে হচ্ছে ম্যাঙ্গো ট্রি তাহলে কতগুলো ছিল বলতো? ম্যাঙ্গো ট্রি ছিল 15টা। এবার আমাকে বলতো যে ম্যাঙ্গো ট্রি যতগুলো ছিল তার লেখা দেখো তার 20% অফ দ্য নাম্বার অফ ম্যাঙ্গো ট্রিজ আর হচ্ছে অ্যাপেল ট্রিজ। যতগুলো ম্যাঙ্গো ট্রি লেখানো ছিল তার 20% হচ্ছে অ্যাপেল ট্রি। তার 20% হচ্ছে অ্যাপেল ট্রি বলা আছে, ম্যাঙ্গো ট্রি এর 20%। আচ্ছা, 15 খানা হচ্ছে ম্যাঙ্গো ট্রি আছে, তার 20% বলেছে। আচ্ছা, 15 যদি 10% করি তাহলে সেটা কত হয় বলতো? 1.5। তাহলে 20% মানে কত? সেটা ডবল হয়ে যাবে। তার মানে 1.5 এর ডবল কত হচ্ছে বলেছো? 3টে।
এইটা হচ্ছে আমরা অঙ্কে 100 ধরে এই জায়গাতে আসলাম। এইটা হচ্ছে আমরা অঙ্কের ছাঁচ একটা তৈরি করলাম। এবার অঙ্কে যে ভ্যালুটা বলে দেবে সে এই ছাঁচে ফেলে দেবো, তাহলেই আমাদের খুব ইজিলি উত্তর বেরিয়ে যাবে। দেখো অঙ্কে এখানে অ্যাপেল ট্রি কতগুলো আছে বলে দিয়েছিল বলতো? অঙ্কে এখানে অ্যাপেল ট্রি আছে বলে দিয়েছিল হচ্ছে 1500। আচ্ছা আমাদের সাপেক্ষে এটা এর কত গুণ বলতো? আমাদের সাপেক্ষে এটা হচ্ছে 500 গুণ। তার মানে আমরা যে অঙ্কে টোটাল 100 খানা গাছ ধরেছিলাম, একে যদি আমরা 500 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার অ্যান্সার হবে কত হচ্ছে? টোটাল হচ্ছে 50,000 পিস ওই গার্ডেনে গাছ ছিল। তাহলে এই কোশ্চেনটার উত্তর কত হবে? অপশন নাম্বার 2। বুঝে গেছেন? চলো তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে এগোই। নেক্সট অঙ্কে বলেছে the population of a village is 25,000। কোন একটা গ্রামে যেখানে হচ্ছে তোমার হচ্ছে জনসংখ্যা হচ্ছে 25,000, বলছে 1/5 আর ফিমেলস এন্ড দ্য রেস্ট আর হচ্ছে মেলস। সেখানে তোমার হচ্ছে 1/5 ভাগ কি জন আছে বলতো? 1/5 ভাগ হচ্ছে তোমার হচ্ছে ফিমেল আছে, বাদ বাকি জন হচ্ছে মেল আছে। বলছে 5% অফ দ্য মেলস এন্ড 40% অফ দ্য ফিমেলস আর হচ্ছে আনএডুকেটেড। যেখানে তোমার 5% মেল হচ্ছে তোমার হচ্ছে আনএডুকেটেড এবং 40% অফ দ্য ফিমেলস আর হচ্ছে আনএডুকেটেড। বলেছে তোমাকে বার করতে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য হোল আর এডুকেটেড। তাহলে পুরো সংখ্যার কত শতাংশ মানুষ হচ্ছে এডুকেটেড, এটা তোমাকে বার করতে বলেছে। দেখো এখানে যেহেতু উত্তর পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে কিন্তু আমরা ওই 25,000টাকে না ধরেও ক্যালকুলেশন করতে পারবো। আমরা কি করলাম? আমরা ধরলাম যে টোটাল একটা পপুলেশন গ্রামে ধরলাম হচ্ছে 100। কেন ধরলাম বলতো? আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে। আচ্ছা এই 100 জনকার মধ্যে ফিমেল কতজন আছে আর মেল কতজন আছে বলতো? দেখো অঙ্কে বলে দিয়েছে ফিমেল কতজন আছে আর হচ্ছে মেল কতজন আছে, সেটা কিন্তু তোমাকে অঙ্কে বলে দিয়েছে। বলেছে যতজন টোটাল থাকবে তার তার 1/5 হচ্ছে ফিমেল, আর 1/5 মানে কত ক্যালকুলেশন করলে তাহলে কত হচ্ছে বলতো? 1/5 ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 20। আচ্ছা 20 জন যদি ফিমেল হয়, নিশ্চয়ই বাদ বাকি জন কতজন? 80 জন কি তাহলে হয়ে যাচ্ছে আমাদের মেল হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আসি অঙ্কে যেটা বলে দিয়েছে যে এদের কত শতাংশ হচ্ছে তোমার হচ্ছে আনএডুকেটেড, সেটা মেল এবং ফিমেল, সেটার ক্যালকুলেশনে আসি। দেখো অঙ্কে আমাকে বলেছে যে মেল হচ্ছে 5% মেল হচ্ছে আনএডুকেটেড। মানে 100 জনের মধ্যে যদি 5 জন আনএডুকেটেড হয়, তাহলে 80 জনকার মধ্যে কতজন আনএডুকেটেড বলতো? 100 জনের মধ্যে যদি 5 জন হয়, তাহলে 80 জনকার মধ্যে কতজন? 100 জনে যদি 5 জন হয়, তাহলে 80 জনকার মধ্যে কতজন তোমার ক্যালকুলেশন করলে কি হবে বলতো? 2 এর এখানে 4 জন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের? 4 জন হচ্ছে মেল আনএডুকেটেড। আচ্ছা এখানে ফিমেল কি বলেছে? ফিমেল বলেছে 40% ফিমেল আর হচ্ছে আনএডুকেটেড। মানে 100 জনকার মধ্যে হচ্ছে 40 জন আনএডুকেটেড। আচ্ছা 100 জনের মধ্যে যদি 40 জন আনএডুকেটেড হয়, তাহলে 20 জনের মধ্যে কতজন আনএডুকেটেড হবে? ক্যালকুলেশন করলে 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। 20 দিয়ে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। তার মানে হচ্ছে 8 জন হচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের? আনএডুকেটেড। তাহলে 8 জন প্লাস 4 জন টোটাল হচ্ছে 12 জন হচ্ছে আনএডুকেটেড। তাহলে পপুলেশন যদি 100 হয়, তার মধ্যে যদি 12 জন যদি আনএডুকেটেড থাকে, তাহলে এডুকেটেড কতজন? এখান থেকে বাদ দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অতএব এডুকেটেড কতজন বলো তো? 88%, কারণ আমরা ক্যালকুলেশনটা 100 ধরে করেছিলাম তাই জন্য। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে? এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন নাম্বার 2। বুঝে গেছে? চলো আমরা পরবর্তী অঙ্ক দিকে যাওয়া যাক। দেখো পরবর্তী অঙ্কে কি বলেছে? বলছে the ratio of the number of boys to that of girls in a school is 4:1। একটা স্কুলে যেখানে বয়েজ এবং হচ্ছে তোমার গার্লস তাদের অনুপাত বলে দিয়েছে। কত বলে দিয়েছে বলো তো? 4:, কত বলে দিয়েছে? 1। বলছি if 75% of boys and 70% of girls are scholarship holders, মানে যতজন বয়েজ আছে যতজন গার্লস আছে তার 75% হচ্ছে স্কলারশিপ পায়, আর অপরদিকে 70% হচ্ছে বালিকা স্কলারশিপ পায়। বলছে then the percentage of students who do not get scholarship, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না, এটা তোমাকে বার করতে বলেছে। তো কিভাবে করব? দেখো প্রতিটা অঙ্ক আমরা যেভাবে করছিলাম যে পার্সেন্টেজের অঙ্ক 100 দিয়ে থাকলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। যেহেতু বয়েজ 4:1 বলেছে, অনুপাত বলেছে, একটা জিনিস জানবে যে অনুপাতের দুই দিক দিয়ে সমান সংখ্যা গুণ করা যায় এবং সমান সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাই আমি উভয় দিকেই আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে বয়েজ ধরলাম 400, গার্লস ধরলাম হচ্ছে 100, তাহলে টোটাল কতজন হলো বলো তো? তাহলে টোটাল হচ্ছে আমাদের 500 জন। আমাদের বার করতে বলেছে অঙ্কে যে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না, এটা বার করতে বলেছে।
আচ্ছা অঙ্কে বলো তো 75% বালক তারা হচ্ছে স্কলারশিপ পায় বলে দিয়েছিল, 75% ছাত্র স্কলারশিপ পায়, তাহলে কত শতাংশ ছাত্র স্কলারশিপ পায় না বলতো? 25%। তাহলে 100 জনকার মধ্যে যদি 25 জন ছাত্র স্কলারশিপ না পায়, তাহলে 400 জনকার মধ্যে নিশ্চয়ই 100 জন ছাত্র স্কলারশিপ পাবে না। আচ্ছা গার্লসদের ক্ষেত্রে দেখো, আমাকে বলেছে যে 70% অফ দ্য গার্লস আর স্কলারশিপ হোল্ডার, মানে 100 জনকার মধ্যে যদি 70 জন স্কলারশিপ পেয়ে থাকে, তাহলে বাদ বাকি 30 জন স্কলারশিপ পায় না, তাহলে এখানে লিখবো হচ্ছে 30 জন হচ্ছে স্কলারশিপ পাচ্ছে না। তাহলে টোটাল কতজন স্কলারশিপ পাচ্ছে না বলতো? দেখো ছেলেরা 100 জন, মেয়েরা 30 জন, তাহলে হচ্ছে মোট পাচ্ছে না কতজন? হচ্ছে 130 জন। এই 130 জন যেটা স্কলারশিপ পাচ্ছে না কতজনকার সাপেক্ষে? 500 সাপেক্ষে। কিন্তু তো আমাদের অ্যান্সার কি বার করতে বলেছে? যে কত শতাংশ পাচ্ছে না। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করব যে 500 সাপেক্ষে, যার সাপেক্ষে পার্সেন্টেজ বার করতে বলে তাকে নিচে রাখতে হয়, যেটা ক্যালকুলেশন করতে দেয় তার ভ্যালুটাকে উপরে রাখতে হয়। তাই 500 সাপেক্ষে 130 জন স্কলারশিপ পাচ্ছে না, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাই 100 দিয়ে গুণ করলাম, কারণ কত শতাংশ জানতে চেয়েছে, তাই না 100 দিয়ে গুণ করলাম। অতএব এখানে তোমার গেল, এখানে 0 0 কেটে গেল, এটা যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 6 30, অতএব 26% ছাত্র বা ছাত্রী তারা হচ্ছে স্কলারশিপ পাচ্ছে না। বোঝা গেছে? চলো আমরা পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দ্য বাস ফেয়ার এন্ড ট্রেন ফেয়ার অফ এ প্লেস ফ্রম কলকাতা ওয়ার 20 and 30 respectively. Train fare has been increased by 20% and the bus fare has been increased by 10%. The ratio of new train fare to new bus fare. এখানে তোমাকে কলকাতা থেকে বাসের ভাড়া আর ট্রেনের ভাড়ার একটা অ্যামাউন্ট তোমাকে বলে দিয়েছে। এখন বাসের ভাড়াটাও কিছু শতাংশ বাড়ছে, ট্রেনের ভাড়াটাও কিছু শতাংশ বাড়ছে। এই ইনক্রিজড হয়ে যাবার পর নতুন যে ভাড়াগুলো আসছে তাদের অনুপাত তোমাকে হচ্ছে বার করতে বলেছে। চলো তাহলে কি করে করব দেখো, এখানে হচ্ছে বাস ফেয়ার বলে দিয়েছে আর বলে দিয়েছে হচ্ছে ট্রেন ফেয়ার। আচ্ছা বাস ফেয়ার কত টাকা বলে দিয়েছে? বাস ফেয়ার বলে দিয়েছে হচ্ছে 20 টাকা। আচ্ছা ট্রেন ফেয়ার কত টাকা বলেছে? ট্রেন ফেয়ার বলে দিয়েছে হচ্ছে 30 টাকা। আচ্ছা এবার বলো তো কোশ্চেনে কি বলেছে? ট্রেন ফেয়ার হ্যাজ বিন ইনক্রিজড বাই 20%। ট্রেন ফেয়ারটা 20% বাড়ছে, মানে 100 তে কত বাড়ছে? 20। 100 তে যদি 20 বাড়ে, 10 এ কত বাড়বে বলো তো? 2। আর 30 এ কত বাড়বে বলো তো? 6। তার মানে হচ্ছে তোমার ট্রেন ফেয়ারটা হয়ে গেল হচ্ছে 36। আর বাস ফেয়ারটা কি বলেছে বলো তো? বাস ফেয়ার হ্যাজ বিন ইনক্রিজড বাই 10%। তোমার বাস ফেয়ারটা 10% বাড়ছে, মানে 100 টাকায় যদি 10 টাকা বাড়ে, তাহলে 20 টাকায় কত টাকা বাড়বে বলো তো? 2 টাকা। অতএব বাস ফেয়ারটা হবে কত বলো তো? 22 টাকা। এবার আমাকে বললো রেশিও অফ নিউ ট্রেন ফেয়ার টু নিউ বাস ফেয়ার, নতুন ট্রেন ফেয়ারের সাথে নতুন বাস ফেয়ারের অনুপাত বার করতে বলেছে। নতুন ট্রেন ফেয়ার কত? 36, নতুন বাস ফেয়ার কত? 22। অতএব অনুপাত যদি আমি করি, ক্যালকুলেশন করলে হবে কত? 18:11। তার মানে আমাদের কোন অপশনটা উত্তর হবে? অপশন নাম্বার বি। বুঝে গেছে? চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। বলছে দ্য অ্যাভারেজ স্যালারি of male employees in a firm was হচ্ছে rupees 5200 and that of female was rupees 4200. The mean salary of all the employees was rupees 5000. What is the percentage of female employees? Now সামাল দাও। তোমাকে হচ্ছে মেল এমপ্লয়ীদের একটা অ্যাভারেজ স্যালারি বলে দিয়েছে, ফিমেল এমপ্লয়ীদের একটা অ্যাভারেজ স্যালারি বলেছে, মেল ফিমেল মিশিয়ে একটা অ্যাভারেজ স্যালারি বলে দিয়েছে। বলেছে তোমাকে কতজন ফিমেল ওই ফার্মে আছে, কত শতাংশ ফিমেল ওই ফার্মে কাজ করছে বার করতে হবে। দিল অ্যামাউন্ট বার করতে দিল, কত শতাংশ ফিমেল কাজে আছে বার করতে হবে। কিভাবে করা যায় দেখো। আচ্ছা বলো তো এখানে মেল যে ছিল বলেছিল যে মেলদের অ্যামাউন্টটা কত বলে দিয়েছিল এখানে, মানে মেলদের অ্যাভারেজ স্যালারি অ্যামাউন্টটা কত বলে দিয়েছে? 5200। আর ফিমেলদের অ্যাভারেজ স্যালারি কত বলে দিয়েছে? ফিমেলদের অ্যাভারেজ স্যালারি বলে দিয়েছে হচ্ছে 4200। আচ্ছা মেল ফিমেল মিলে কতজন বলে দিয়েছে? মেল ফিমেল মিলে স্যালারি বলে দিয়েছে কত হচ্ছে দেখো, দ্য মিন স্যালারি, মিন মানে হচ্ছে গড়, মেন ফিমেল মিলে বলা আছে হচ্ছে 5000।
তোমাকে কি বার করতে বলেছে অঙ্কে বার করতে বলেছে ওই কোম্পানিতে কত শতাংশ মহিলা কাজ করছে। দেখো যখন এইরকম ধরনের অঙ্ক দেবে তখন আমরা লিঙ্ক আপ পদ্ধতি অ্যাপ্লাই করব। লিঙ্ক আপ পদ্ধতিটা বেসিক্যালি আমরা মিক্সার এন্ড অ্যালিগেশন চ্যাপ্টারে আমরা করব, যেখানে দু ধরনের জিনিসকে মিক্স করে একটা তোমার জিনিস পাওয়া যাবে। যেমন ধরো এখানে শুধু মেলদের একটা স্যালারি বলে দিয়েছিল, শুধু ফিমেলদের একটা স্যালারি বলে দিয়েছিল, আর উভয়কে মিশিয়ে একটা স্যালারি বলে দিয়েছে। যখন এইরকম ধরনের জিনিস আসবে তখন আমরা লিঙ্ক আপ পদ্ধতি অবলম্বন করব। লিঙ্ক আপ পদ্ধতিটা কি? লিঙ্ক আপ পদ্ধতিটা অনেকটা হচ্ছে এক্স এর মতন একটা পদ্ধতি। তোমাকে কি করতে হবে, এইটা থেকে এইটাকে বিয়োগ, এখান থেকে এইটাকে বিয়োগ। প্রথমে তোমাকে এরকম একটা দাঁড়ি টানতে হবে। দেখো কি করেছি আমি, যেভাবে দাঁড়ি টেনেছি ঠিক ভ্যালুটাকে এখানে লিখবো, এখান থেকে ভ্যালুটাকে এখানে লিখবো। কি ভ্যালু লিখবো? বিয়োগফল। বড়টা থেকে ছোটটার বিয়োগফলকে ঠিক এখানে লিখবো। দেখো 5,200 থেকে যদি 5,000 বাদ দিই তাহলে কত আসে বলো তো? সেটার ভ্যালু হচ্ছে 200। আর 5,000 আর 4,200 এর মধ্যে ডিফারেন্স কত বলো তো? 800। তাহলে আমি এখানে লিখলাম কত হচ্ছে? 800। এই যে দুটো যেটা ভ্যালুটা বেরোয় এটা হচ্ছে দুজনটা অনুপাত বেরোয়। এটা কত জনে তার অনুপাতটা এখান দিয়ে বেরোয়। অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে অনুপাত বেরোয়। দেখো দুটোই 200 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। রেশিও দুই দিকে তুমি সমান সংখ্যা দিয়ে কাটতে পারবে, সমান সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। তো আমি এখানে যদি 200 দিয়ে যদি আমি দুদিকেই কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 4, এটা ইস টু কত হচ্ছে 1। এটার অর্থ কি বোঝাচ্ছে? যদি একজন যদি ফিমেল থাকে তাহলে 4 জন থাকবে তোমার হচ্ছে মেল, একজন ফিমেল থাকলে 4 জন হচ্ছে কি থাকবে? মেল। তোমার মনে হতে পারে যে আমি এইখান থেকে রেখে তো বিয়োগ করলাম, এটা তো মেলের বিয়োগফল এখানে লিখলাম, আর ফিমেলের বিয়োগফল তো আমি এখানে লিখলাম, তাহলে এটা তো ফিমেল হওয়া উচিত, এটা তো মেল হওয়া উচিত না। যার নিচে যেটা এসছে তোমাকে তার নিচে ওটাই তুমি ধরে নেবে। এটা হচ্ছে অঙ্কের ক্যালকুলেশনের ট্রিক্স। কিভাবে এসছে সেটা তোমার জানার দরকার নেই, তুমি পদ্ধতিটা এই পদ্ধতি অবলম্বন করে অঙ্কটাকে করার চেষ্টা করো। কারণ তোমার পরীক্ষা হলে এমসিকিউটাকে সলভ করতে হবে, তোমাকে এক পাতা জুড়ে অঙ্ক করতে হবে না। তাই 4 জন যদি মেল হয়, একজন ফিমেল, তার মানে ওই কোম্পানিতে টোটাল 5 জন আমি এমপ্লয়ি ধরতে পারি। তাহলে 5 জনকার মধ্যে যদি একজন ফিমেল থাকে তাহলে 100 জনের মধ্যে তাহলে কতজন থাকবে? ক্যালকুলেশন করলে কত হবে? 20। অতএব অ্যানসার কত হবে আমাদের? অ্যানসার হচ্ছে 20% হচ্ছে আমাদের ফিমেল এমপ্লয়ি থাকবে এখানে। তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে উত্তর। বুঝে গেছে? চলো পরের অঙ্ক দিকে যাই। পরের অঙ্কটা বলছে যে a student multiplied a number by 3/5 instead of 5/3। কোন একটা ছাত্র 5-এর 3 দিয়ে মাল্টিপ্লাই করার পরিবর্তে 3-এর 5 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছে। তাহলে তো ভুল হয়েছে। তোমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশনে তার কত শতাংশ ভুল এসেছে তোমাকে বার করতে বলেছে। কি বলেছে বলো তো? তার 5-এর 3 দিয়ে ক্যালকুলেশন করার কথা ছিল, কিন্তু সে কি করে ফেলেছে বলতো? সে ক্যালকুলেশন করে ফেলেছে 3-এর 5 দিয়ে। 3-এর 5 দিয়ে সে ক্যালকুলেশন করে ফেলে, তাহলে কত শতাংশ এখানে ভুল এসেছে তোমাকে বার করতে বলেছে। একটা স্টুডেন্ট যে কোনো একটা নাম্বারকে 5-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু 3-এর 5 দিয়ে গুণ করে ফেলেছে, কত শতাংশ ভুল এসেছে। আচ্ছা যে কোনো একটা নাম্বারকে বলেছে তাই তো, আমাদের তাহলে এখানে যে কোনো একটা নাম্বার বসাতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার এখানে কোন নাম্বারটা বসাবো বলতো? যেহেতু নিচে এখানে ভ্যালু দেয়া আছে আমরা সেখানে এই সেই নাম্বারটাই বসাবো, সেটা হচ্ছে এই 3 আর এর 5-এর যেটা হচ্ছে লসাগু হবে। 3 আর 5-এর লসাগু করলে কত হবে বলতো? 15। আমরা কেন 15 বসালাম? আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে, তাই এই দুটোর আমরা লসাগু নিলাম। এখন যদি তুমি একে দিলে কাটাকুটি করো, 15কে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। আর 5 × 5 মানে কত হলো বলতো? 25। আর এখানে তোমার 5 কে এটাতে কাটলে কত হচ্ছে বলতো? 3। অতএব 3 × 3 মানে কত হচ্ছে বলতো? 9। দেখো তার মানে ক্যালকুলেশন করার পর তোমার হওয়া উচিত ছিল হচ্ছে 25, কিন্তু তোমার রেজাল্ট এসছে ভুল করে করার জন্য তোমার হচ্ছে 9। আচ্ছা তোমার তাহলে কত নম্বর কম এসেছে বলতো? তোমার কম এসছে হচ্ছে 16 নম্বর কম এসছে। তাহলে এই 16 নাম্বারটাই হচ্ছে তোমার হচ্ছে ভুল। তার মানে তোমার 25 আসা কথা ছিল, কিন্তু 25-এর মধ্যে তোমার ভুল হলো হচ্ছে 16 নাম্বার, কারণ এই নাম্বারটা হচ্ছে তোমার কম এসছে, তাই ভুল হচ্ছে 16। তাহলে যদি 25-এ যদি 16 ভুল আসে তাহলে 100-তে কত ক্যালকুলেশন করলে কি করব? 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। 4 × 16 মানে কত হচ্ছে? 64%। অতএব আমাদের এই কোশ্চেনটার অ্যানসার কত হবে? কত পার্সেন্টেজ এরর এসছে? 64% হচ্ছে এরর এসছে। বুঝে গেছে? আমরা পরের অঙ্কটা দিকে যাই। পরের অঙ্কটা কি বলছে? বলছে 80% of a number added
to 80 gives the result as the number itself. Then the number is, কোন একটা সংখ্যার 80% এর সাথে যদি তুমি 80 নাম্বার যোগ করো তাহলে ওই সংখ্যাটাই ফেরত পাওয়া যায়। তাহলে সংখ্যাটা কত তোমাকে বার করতে বলেছে অঙ্কে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে ট্যাকেল করব দেখো। দেখো এটা দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে মানে ক্যালকুলেশনের মাধ্যমে যেতে পারি, নাহলে আমরা অপশন টেস্ট করেও আমরা করতে পারি। আমি প্রথমে দেখাই ক্যালকুলেশনের মাধ্যমে যদি যাই আমি কিভাবে করব। আচ্ছা দেখো এখানে যে কোনো জিনিসের টোটাল নাম্বার মানি কত বলো তো, সেটা হচ্ছে 100%। আমাকে অঙ্কে বলেছিল যে 80% এর সাথে যদি আমি 80 নাম্বার যোগ করি তাহলে আমি নাকি এই সংখ্যাটা পেয়ে যাই, মানে 100% নাম্বারটা পেয়ে যাই। আচ্ছা ভাবো তো 80% এর সাথে কত পার্সেন্ট যোগ করলে আমি 100% পাবো? 20% যোগ করলে কত দেবো? 100% পাবো। তাহলে আমি বলতেই পারি যে 20% এর ভ্যালুই তাহলে আমি বলতে পারি কত বলো তো? 80 বলতে পারি, কারণ 80 নাম্বার যোগ করলে 100% পাচ্ছি, আবার 80% এর সাথে 20% নাম্বার যোগ করলে 100% পাচ্ছি। তাহলে আমি বলতেই পারি 20% মানে কত হচ্ছে? 80। 20% যদি 80 হয় তাহলে আমাকে বার করতে হবে টোটাল নাম্বারটা, মানে 100% সমান কত। আচ্ছা এটা এর কত গুণ বলো তো? এটা হচ্ছে এর 5 গুণ। যদি 5 গুণ হয় তাহলে একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো তো? উত্তর তাহলে কত হবে আমাদের? 400। তাহলে নাম্বারটা কত ছিল? নাম্বারটা ছিল হচ্ছে 400। অপশন নাম্বার 3 হচ্ছে আনসার। বুঝে গেছে? পার্সেন্টেজ 2 এর ক্লাস আমাদের এইখানেই শেষ হলো। এই 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাসের মধ্য দিয়ে আমরা পার্সেন্টেজের একদম বেসিক অঙ্কগুলো কভার করলাম। এর পরের পার্সেন্টেজ 3 নম্বর ক্লাসে আমরা করব যে হচ্ছে পরীক্ষায় এক্সামিনেশন রিলেটেড যে সমস্ত কোশ্চেন পার্সেন্টেজে এসছে। মানে ধরো কোন একটা পরীক্ষায় এই ক্যান্ডিডেট এত শতাংশ নাম্বার পেয়েছে, এত নম্বরের জন্য ফেল করে গেছে, অন্য ক্যান্ডিডেট এত শতাংশ নাম্বার পেয়েছে, এত নম্বরের জন্য ফেল করে গেছে, বা প্রথম সাবজেক্টে এত পার্সেন্ট পেয়েছে, দ্বিতীয় সাবজেক্টে এত পার্সেন্ট পেয়েছে, তাহলে 3 নম্বর সাবজেক্টে কত, বোথ সাবজেক্টে এত পার্সেন্ট পেয়েছে, ফেল করবে বোথ সাবজেক্টে কত। তো এই ধরনের যে সমস্ত অঙ্ক এক্সামিনেশন রিলেটেড সেইগুলো আমরা 3 নম্বর ক্লাসে কভার করব। তাই ওই ক্লাসগুলোর জন্য তোমাকে অবশ্যই 3 নম্বর ক্লাসে তোমাকে ফলো করতে হবে। আজকের ক্লাসের মধ্যে যদি কারোর কোনো জায়গাতে তোমার কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া আমাদের কেরিয়ার পাথে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানেও তোমাদের কিন্তু তোমাদের কনফিউশন জানাতে পারো। আমি নিজে সেই সমস্ত কনফিউশন গুলো দেখবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।